নমস্কার। বিশুদ্ধ জ্যোতিষ আলোচনায় আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। ফিউচার প্ল্যানিং ইউটিউব চ্যানেলটির উদ্দেশ্যই রয়েছে আপনারা যাতে নিজেরাই আপনাদের জীবনে কখন কি ঘটতে পারে এই বিষয়টি ক্লিয়ার বুঝতে পারেন। আমি প্র্যাকটিক্যাল এবং উদাহরণ কুণ্ডলীর সাহায্যে এই বিষয়টি ক্লিয়ার করার চেষ্টা করব। আপনারা কিন্তু খুব সহজেই বুঝতে পারবেন, কোনোরূপ জটিলতা থাকবে না। আজকে যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে শিশুর স্বাস্থ্য বিচার। রোগ কবে নাগাদ হতে পারে, কতটা মাত্রায় হতে পারে, এবং যদি আপনার বাচ্চা শারীরিক অসুস্থতায় ভুগছে সেক্ষেত্রে আপনি কি করবেন, এই বিষয়টি এই ভিডিওতে ক্লিয়ার আলোচনা করার চেষ্টা করব। চলে আসছি মূল আলোচনায়। দেখুন, আগের দিনই আলোচনা করেছিলাম, অর্থাৎ পার্ট 1-এ আলোচনা করেছিলাম রোগের ঘর কোনটি, কোন গ্রহ আপনার রোগ ভাবের উপর থাকলে কী ধরনের শারীরিক অসুস্থতা আসতে পারে, আপনার লগ্ন কিভাবে আপনি জানবেন, এবং আপনার শিশুর রাশি সেটা আপনি কিভাবে বুঝবেন। তাহলে এই বিষয়টি ক্লিয়ার আগের দিন আলোচনা করেছি, আপনারা চাইলে সেই ভিডিওটিও দেখে নিতে পারেন। আজকে যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে গোচরের সাথে আপনি আপনার জন্মকুণ্ডলীকে কিভাবে মেলাবেন। কারণ আপনার শিশুর স্বাস্থ্য কবে খারাপ হতে পারে, অর্থাৎ তারিখ বা ডেট, সেটা কিন্তু সাধারণত গোচর কুণ্ডলী থেকে দেখতে হবে। তাহলে বিষয়টি অত্যন্ত সহজ আছে, আপনারা কিন্তু ক্লিয়ারলি বুঝতে পারবেন কমপ্লিটলি দেখলেই। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমি নিয়মিত এই ধরনের ভিডিও আপলোড করেই থাকি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, তাতে আমি ভীষণ রকম অনুপ্রাণিত হই। চলে আসছি মূল আলোচনায়। তাহলে ইতিমধ্যেই আপনারা জেনেছেন রোগের ঘর হচ্ছে 6 নম্বর ঘর, যেটি আপনাকে আপনার লগ্ন থেকে দেখতে হবে। এই যে কুণ্ডলীটা দেখতে পাচ্ছেন, এই কুণ্ডলীটা হচ্ছে লগ্ন কুণ্ডলী। এটা কিন্তু ফিক্স আছে। আপনার শিশুর কুষ্ঠি সেটা কিন্তু এইটা, এখানে যে গ্রহগত অবস্থান আছে এই গ্রহগত অবস্থান কিন্তু চেঞ্জ হবে না। তাহলে আপনার শিশুর লগ্ন হচ্ছে মিথুন, লগ্নের অধিপতি গ্রহ সে হচ্ছে বুধ। তাহলে লগ্ন থেকে ষষ্ঠ ভাব সেটি হচ্ছে রোগের ঘর, 1, 2, 3, 4, 5, 6। তাহলে বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল। তাহলে আপনার শিশুর রোগের কারক গ্রহ হচ্ছে মঙ্গল। এই বিষয়টা আপনারা ক্লিয়ারলি বুঝতে পারলেন। মঙ্গল কী ধরনের রোগ দিয়ে থাকে এটি আগের দিনে আলোচনা করেছিলাম, সেই পার্টটাও আপনার প্রয়োজনে দেখে নিতে পারেন। এবারে দেখুন, কবে রোগ হবে এই বিষয়টি আপনাকে দেখতে হলে আপনাকে গোচর এই বিষয়টাকে বুঝতে হবে। এখন গোচর কি? গোচর মানে হচ্ছে গ্রহের মুভমেন্ট। প্রত্যেকটা গ্রহ একটু একটু করে এক রাশি থেকে অন্য রাশিতে এইভাবে শিফট করছে, অর্থাৎ অ্যান্টি ক্লক ওয়াইজ যাচ্ছে, এবং রাহু কেতু ক্লক ওয়াইজ মুভ করে। তাহলে এই চিত্রটা যদি আপনি একটু ভালোভাবে দেখেন তাহলে ক্লিয়ারলি এই বিষয়টি বুঝতে পারবেন, না বোঝার মতো কিচ্ছু নেই। যদি আমি শুধু সূর্য বা সানকে দেখি তাহলে আপনার বাচ্চার লগ্ন কুণ্ডলিতে সান রয়েছে মেষ রাশিতে। আবার 28 জুলাই 2025, এটা উদাহরণের জন্য নিয়েছি, সেখানে সান চলে এসছে কর্কট রাশিতে। তাহলে আপনারা বুঝতে পারছেন যে গ্রহগুলি মুভ করে একটা রাশি থেকে অন্য রাশিতে আসে। এটাকেই ট্রানজিট বা গোচর কুণ্ডলী বলছে। রোগ কবে হবে? এটার উত্তর হচ্ছে যখন যখন আপনার রোগ কারক গ্রহ রোগ ভাবে থাকবে অথবা রোগ ভাবের উপর দৃষ্টি দেবে। বিষয়টি অত্যন্ত ক্লিয়ার, না বোঝার কিচ্ছু নেই। দেখুন, তাহলে এখানে রোগ ভাবের কারক গ্রহকে, রোগ ভাবের কারক গ্রহ হচ্ছে এই চার্ট অনুযায়ী মঙ্গল। এবারে সূত্রটা কি? মঙ্গল যখন রোগ ভাবের উপর থাকবে, অর্থাৎ এখানে ষষ্ঠপতি ষষ্ঠেই যখন থাকবে, এটা একটা বিপরীত রাজ্য, অন্য কনসেপ্ট। এই বিষয়ে পরবর্তীতে আলোচনা করব। কিন্তু রোগ ভাবের উপর যখন আপনার রোগকারক গ্রহ আসবে তখন বাচ্চা শারীরিক দিক দিয়ে অসুস্থ হয়ে পড়তে পারে, 1 নম্বর সূত্র। আর 2 নম্বর সূত্র, যখন রোগ ভাবের উপর রোগকারক গ্রহের দৃষ্টি থাকবে। দৃষ্টি বিষয়টা কি? দৃষ্টি মানে হচ্ছে প্রভাব। আপনার উপর আপনার শিশুর প্রভাব সেটা রয়েছে, আবার শিশুর প্রভাব আপনার উপরেও রয়েছে। আপনি যখন অফিসে যাচ্ছেন তখন অফিসের কলিগদেরকে আপনি অনেকটা অনুপ্রাণিত করতে পারছেন, অর্থাৎ আপনার প্রভাব
আপনার কলিগদের উপর চলে আসছে, কলিগদের প্রভাব আপনার উপর পড়ছে। এইভাবে বিষয়টি আপনি বুঝে নেবেন। তাহলে এখানে এই যে গ্রহের দৃষ্টি, এই দৃষ্টিটা কিন্তু এক একটি গ্রহের এক এক রকম রয়েছে। যেমন রবি, চন্দ্র, বুধ এবং শুক্র, এদের দৃষ্টি সবসময় সমসপ্তমে রয়েছে। সমসপ্তম বলতে কি, এটা বাচ্চার লগ্নকুণ্ডলী, লগ্নকুণ্ডলীতে রবি রয়েছে মেষ রাশিতে, তাহলে তার সপ্তম দৃষ্টি তুলা রাশির ঘরে পড়ছে, অর্থাৎ এই ঘরটিকে রবি দেখছে। চন্দ্র রয়েছে আপনার বাচ্চার লগ্নকুণ্ডলীতে কুম্ভ রাশিতে, তাহলে কুম্ভ রাশি থেকে আপনার এই রাশিতে অর্থাৎ সিংহ রাশিকে চন্দ্র দেখছে সমসপ্তমে। এইভাবে বিষয়টি আপনারা বুঝবেন। এবারে মঙ্গলের কিছু স্পেশাল দৃষ্টি আছে। মঙ্গলের দৃষ্টি কোথায় কোথায় আছে? চতুর্থ, সপ্তম, অষ্টম। যেমন এখানে আপনার বাচ্চার লগ্নকুণ্ডলীতে মঙ্গল রয়েছে কোথায়? কর্কট রাশির ঘরে, তাহলে কর্কট রাশি থেকে চতুর্থ দৃষ্টি অর্থাৎ তুলা রাশির ঘরে দৃষ্টি রয়েছে। সপ্তম দৃষ্টি মকর রাশির ঘরে মঙ্গলের দৃষ্টি রয়েছে। অষ্টম দৃষ্টি এটি কুম্ভ রাশির ঘরে মঙ্গলের দৃষ্টি রয়েছে। শনির দৃষ্টি তিনটি, তৃতীয়ভাবে, সপ্তমভাবে এবং দশমভাবে। বৃহস্পতির দৃষ্টি পাঁচটি, পঞ্চমভাবে, সপ্তমভাবে, নবমভাবে। এবং রাহু ও কেতুর দৃষ্টি পাঁচটি, দ্বিতীয়ভাবে, পঞ্চমভাবে, সপ্তমভাবে, নবমভাবে এবং দ্বাদশভাবে। এখানে একটা কথা বলে রাখি, অনেক অ্যাস্ট্রোলজার বা অনেক শাস্ত্রে কেতুর কোনো দৃষ্টি নেই, এই বিষয়টিও কিন্তু রয়েছে। আমি ব্যক্তিগতভাবে রাহু এবং কেতুর দৃষ্টিকে ভিন্নভাবে দেখি না, অর্থাৎ রাহুর নেই, কেতু, এইভাবেই কিন্তু দৃষ্টিটাকে প্রেডিকশন করার ক্ষেত্রে দেখি এবং মোটামুটি ভালো মানের প্রেডিকশন করা যায়। তো আমি কিন্তু কেতুর দৃষ্টিটা ধরেই প্রেডিকশন করে থাকি, আপনার ভিন্ন মত হলে হতে পারে। তাহলে আমরা দৃষ্টি কি এটা বুঝলাম। এইবারে দেখুন, মেন প্রশ্নের উত্তর, রোগ কবে হবে, এর উত্তর কিন্তু রয়েছে এই ঘরটাতে, অর্থাৎ ট্রানজিটে। খুব ভালোভাবে এই জায়গাটি আপনারা বুঝে নিন। এখানে ট্রানজিটে মঙ্গল কোথায় চলে এসছে? সিংহ রাশির ঘরে। সিংহ রাশি থেকে চতুর্থ দৃষ্টি অর্থাৎ 1, 2, 3, 4। খুব ভালো করে যদি আপনি বিষয়টি বোঝেন, তাহলে চতুর্থ রাশি অর্থাৎ আপনার বাচ্চার রোগ ভাবের উপর রোগ কারক গ্রহ মঙ্গলের দৃষ্টি, সেটা কিন্তু 28 জুলাই 2025 এই সময়সীমায় পড়ছে। তাহলে মঙ্গল কিন্তু এক একটি রাশিতে অ্যাপ্রক্স 45 ডেজ অর্থাৎ 45 দিন থাকে। তাহলে এই যে 45 দিন বললাম, এই 45 দিনের মধ্যে শারীরিক অসুস্থতা আসার সম্ভাবনা এটি কিন্তু তৈরি করে দেবে। এখন অ্যাপ্রক্স কবে হবে এটা কিন্তু গ্রহের ডিগ্রি দেখলে আরও শর্ট আউট করা যায়। তাহলে ওই বিষয়টি একটু জটিল হবে, পরবর্তীতে আলোচনা করব। তাহলে এটা আপনারা দেখলেন যে রোগ কারক গ্রহ যখন রোগ ভাবের উপর দৃষ্টি দেবে, তখন বাচ্চার শারীরিক অসুস্থতা আসার সম্ভাবনা জোরালো করবে। এবারে দ্বিতীয় যে বিষয়, কতটা হবে, এই কতটা হবে এর উত্তর দুটো জায়গায় রয়েছে। এক, আপনার বাচ্চার জন্মকুণ্ডলিতে রোগকারক গ্রহের অবস্থান কীরূপ, আর দ্বিতীয়, আপনার বাচ্চার জন্মকুণ্ডলিতে লগ্নপতির অবস্থা কীরূপ। দেখুন, এটি ক্লিয়ার বোঝার চেষ্টা করব। প্রথমে দেখব লগ্নপতির অবস্থান। লগ্নপতি হচ্ছে আপনার শিশুর বুধ, কারণ মিথুন রাশির অধিপতি বা মিথুন রাশির অনার হচ্ছে বুধ। আপনার শিশুর বুধ কোথায় রয়েছে খুব ভালো করে দেখুন, বুধ কিন্তু নিচস্থ অবস্থাতে রয়েছে। মীন রাশিতে বুধ নিচস্থ হয়, আগের ভিডিওতে কোন গ্রহ কোথায় উচ্চস্থ নিচস্থ বলা আছে, প্রয়োজনে ভিডিওটি দেখে নেবেন। তাহলে বুধ মীন রাশির ঘরে নিচস্থ রয়েছে। বুধ, রাহু, শনি এই সমস্ত অশুভ গ্রহের সাথেও রয়েছে। তাহলে এখানে আমরা বলতে পারি আপনার শিশুর লগ্নপতি দুর্বল, অর্থাৎ শারীরিক অসুস্থতায় পড়ার সম্ভাবনা বেশি, এটা তৈরি হয়ে গেল। দ্বিতীয়ত, রোগকারক গ্রহ কীরূপ অবস্থায় রয়েছে? রোগকারক গ্রহ মঙ্গল, আপনার শিশুর মঙ্গল সেও নিজ ক্ষেত্রে অবস্থান করে রয়েছে, কারণ মঙ্গল কর্কট রাশিতে নিচস্থ হয়। তাহলে রোগকারক গ্রহ সেও দুর্বল। কিন্তু যখন কোনো গ্রহ দুর্বল হবে তখন তার নেগেটিভ ফল দেওয়ার ক্ষমতা সেটা বৃদ্ধি পাবে, এই বিষয়টি কিন্তু ক্লিয়ারলি আমি অভিজ্ঞতায় দেখেছি। তাহলে কিন্তু এখানে আপনার যখন যখন মঙ্গলের দৃষ্টি বা মঙ্গলের প্রভাব ষষ্ঠ ভাবের উপর থাকবে, তখন তখন কিন্তু শিশুর
শারীরিক অসুস্থতা এটা বাড়তে দেখা যাবে। তাহলে এই যে এই কুণ্ডলিটি নিয়েছি, এই কুণ্ডলিতে মঙ্গলের দৃষ্টি এখানটায় চতুর্থ ভাবের উপরে পড়ছে, আবার আপনার লগ্নে চলে এসছে শুক্র পঞ্চম ভাবের কারক গ্রহ। তাহলে রোগের ব্যয় সেটি কিন্তু শুক্র করবে, অর্থাৎ শারীরিক অসুস্থতার কারক হচ্ছে মঙ্গল আর শারীরিক সুস্থতার কারক হচ্ছে শুক্র। পঞ্চম ভাব থেকে রোগের নাশ এই বিষয়টির বিচার হবে। তাহলে এই সময়টাতে দেখুন শুক্র চলে এসছে আপনার লগ্নের উপর, সুতরাং এখানে শারীরিক অসুস্থতা যদি এসেও থাকে খুব অল্প দিনের মধ্যে সেটির থেকে রিকভার হবে। এইভাবে কিন্তু আপনাদেরকে বিষয়টি বুঝে নিতে হবে। এবারে যদি আপনার শিশুর শারীরিক অসুস্থতা এলো বা কোনো ধরনের রোগ এলো, সেক্ষেত্রে আপনি কি করবেন? দেখুন, মঙ্গলকে তুষ্ট করার উপায় হচ্ছে হনুমান চালিসা পাঠ। কিন্তু শিশু সে তো আর হনুমান চালিসা পাঠ করতে পারবে না, তাহলে শিশুর মাকে কিন্তু নিয়মিত হনুমান চালিসা পাঠ এই বিষয়টি করতে হবে। হনুমান মন্দিরে গিয়ে পুজো সেটা নিয়মিত দিতে হবে। বাড়িতে হনুমানজির ফটো সেটা রাখা যেতে পারে, আর বাচ্চাকে লাল পোশাক থেকে দূরে রাখতে হবে। সেক্ষেত্রে কিন্তু রোগে পড়লেও দ্রুত শারীরিক সুস্থতা এই বিষয়টি আশা করা যায় চলে আসবে। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে সেক্ষেত্রে লাইক করে দেবেন। কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।